গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে synchronously and asynchronously ফাইল রিড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে synchronously এবং asynchronously ফাইল রাইট করতে হয়। তো আমরা প্রথমে দেখি কিভাবে asynchronously ফাইল রাইট করতে হয়। আমরা প্রথমে var fs is equal to require fs করে নিলাম। এভাবে আমরা ফাইল সিস্টেমকে কল করে নিলাম। দেন আমরা console log এর মাধ্যমে স্টেপ 1 কথাটা লিখে নিলাম এবং আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 এর মাঝে আমাদের ফাইল সিস্টেম কিভাবে রাইট করতে হয় সেই লাইনটি লিখছি। fs write file মেথডের মাধ্যমে আমরা এটা লিখব। এখানে আমরা দুটো প্যারামিটার দেব। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে সেই ফাইল নেম, এখানে আমি my text txt একটা ফাইল দিলাম। এখানে যা খুশি তাই দিতে পারেন। যে কোনো ফাইল নেম দিতে পারেন। তারপরে আমি যে টেক্সটটা ফাইলে রাইট করতে চাচ্ছি সেই টেক্সটটা লিখব। যেমন I'm learning Node.js। তো আমরা যদি এই প্রোগ্রামটা এখন সেভ করি, তো আমরা কোডটা একটু দেখি কি লিখলাম। যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার দিলাম fs ভেরিয়েবল এবং সেখানে রিকোয়ার করে নিলাম Node.js এর বিল্ট ইন কোর মডিউল fs ফাইল সিস্টেম। তারপরে আমরা লগ কনসোলের মাধ্যমে স্টেপ 1 ডিক্লেয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এখান থেকে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা শুরু হচ্ছে। তারপরে আমরা ফাইল সিস্টেম ডট রাইট ফাইল মেথডের মাধ্যমে মাই টেক্সট ফাইলে এই কন্টেন্টটা আই এম লার্নিং Node.js লেখার চেষ্টা করব এবং যথারীতি কনসোল লগের মাধ্যমে এটা পরবর্তী স্টেপটা আমরা এক্সিকিউট করব। এবং আমরা এই ক্ষেত্রে যেহেতু অ্যাসিঙ্ক্রোনাইজলি আমরা লিখছি, কাজে এই ক্ষেত্রে যেটা হবে লাইক বিফোর, যে আমাদের স্টেপ 1 এক্সিকিউট হবে, স্টেপ 2 এক্সিকিউট হবে এবং পরে যে আমাদের ফাইল রাইটের মেসেজটা আমরা পাবো। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের ফাইলটা রাইট হলো কিনা তার জন্য আমাদের একটা কল ব্যাক মেথড লিখতে হবে। ফাংশন console log something like this। তো আমরা এই মেসেজটা অ্যাসিঙ্ক্রোনাইজলি লেখার জন্য আমরা স্টেপ 2 পরে পাবো যদি সবকিছু ঠিক থাকে। আসুন আমরা স্ক্রিপ্টটি রান করাই Node.js এ। নোট এখানে আমরা দেখতে পাচ্ছি
প্রথমে আমাদের স্টেপ 1টা আসলো, যেটা আসার কথা, তারপরে স্টেপ 2টা আসলো, এবং আমাদের ফাইল রাইটিং এর বিষয়টা আসলো স্টেপ 2 পরে। আমরা দেখি আমাদের এখানে, এবং আপনারা যদি খেয়াল করেন মেনুতে এখানে দেখেন মাই টেক্সট ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে ডিরেক্টরি লিস্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মাই টেক্সট টিএক্সটি ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা ফাইলটা যদি রিড করি তাহলে দেখেন আমার ফাইলটা দেখাচ্ছে। এবং আমরা যদি ফিজিক্যালি ফাইলটা এখান থেকেও দেখতে চাই, আই এম লার্নিং নোট.জেএস, এই ফাইলটা মাই টেক্সটের ভিতরে এসে গেছে, যেটা কিনা আমরা এখানে রাইট ফাইল হিসেবে টেক্সটটা দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাইজলি ফাইল সিস্টেমের মাধ্যমে কোনো এক্সটার্নাল ফাইল কোনো কন্টেন্ট লেখা। তো এখন আমরা দেখব কিভাবে সিঙ্ক্রোনাইজলি ফাইল রাইট করা যায়। তো সিঙ্ক্রোনাইজলি ফাইল রাইট করার জন্য আমাদের এখানে লিখতে হবে রাইট ফাইল সিঙ্ক, এবং এখানে কলব্যাক ফাংশনটা লাগবে না। অর্থাৎ এখানে আমাদের ফাইল রিকোয়ার সিস্টেমটা ঠিক থাকছে, স্টেপ 1 স্টেপ 2 থাকছে, এবং এখানে সিঙ্ক্রোনাইজলি এটা রাইট হবে। তো আমরা টেক্সট একটু চেঞ্জ করে দেই, আই এম ধরুন এই টেক্সটটা দিলাম। এখন দেখি আমাদের এটাকে যদি আমরা অ্যাপটাকে রান করাই তাহলে কি হয়। I am writing the file synchronously রাইট হয়েছে। এখন সিঙ্ক্রোনাইজলি রাইট হলো কিনা সেটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। আমরা এখানে এমন কোনো স্ক্রিপ্ট লিখি নাই যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা স্টেপ 2 আগে লেখা হলো না পরে লেখা হলো। এটা এখনো মনে হচ্ছে যেন হয়তো অ্যাসিঙ্ক্রোনাইজ ওয়েতেই হয়তো রাইট হয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা এমন একটা সিস্টেম করি যে ফাইলটা রাইট করার পর ওই ফাইলটাকে আমরা আবার রিড করলাম বিফোর গোয়িং টু দ্য নেক্সট স্টেপ লাইক কনসোল লগ স্টেপ 2, সেই ক্ষেত্রে আমরা হয়তো বুঝতে পারবো যে ফাইলটা প্রপারলি সিঙ্ক্রোনাইজ হতে রাইট হলো কিনা। যেমন আমরা যদি এখানে রিড করি, রিড ফাইল সিঙ্ক্রোনাইজলি করে ওই একই ফাইলটা রিড করি, এবং এখানে আমরা 8 দিলাম, এবং এই জিনিসটাই আমরা যদি একটা এটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, ভ্যারিয়েবলে নিয়ে আমরা এটাকে কনসোল লগ করার চেষ্টা করি, এবং যথারীতি যদি এখানে আমরা ফাইলটা ক্ষেত্রে আবার একটু টেক্সট চেঞ্জ করে দেই,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্টেপ 1 কনসোল লগ এই লাইন থেকে আসছে, লাইন নাম্বার 2 থেকে আসছে। তারপরে ফাইলটি রাইট করছে সিনক্রোনাইজলি, এবং তখন আমরা আবার সাথে সাথে পরের স্টেটমেন্টে ফাইলটা রিড করছি, করে ডাটা ভেরিয়েবলের ভিতরে রাখছি এবং সেখান থেকে কনসোল লগ করে যে ইনফরমেশনটা দেখে নিচ্ছি, তারপরে আমরা এক্সিকিউট করছি স্টেপ 2। সুতরাং স্টেপ 2 এক্সিকিউট করার আগেই সে এখান থেকে ফাইলটা রিড করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা এটুকু করতে পারতাম হয়তো সরাসরি এভাবে না করে, আমরা হয়তো এই জিনিসটা সরাসরি এখানে দিয়ে দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের একই রেজাল্ট আসছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আসলে পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার। আমি আগেই বলেছি যে কে কিভাবে প্রোগ্রাম লিখবে, কে কিভাবে প্রোগ্রাম লিখে কমফোর্ট ফিল করবে, এটা তার পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার। তো আজকের পর্বে আমরা সিনক্রোনাইজলি অ্যান্ড অ্যাসিনক্রোনাইজলি ফাইল রাইট করা দেখলাম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।